চিলি ১৯৬০ ৯.৫, আলাস্কা ১৯৬৪ ৯.২, ইন্দোনেশিয়া ২০০৪ ৯.১ এবং জাপান ২০১১ সালে ৯.১ মাত্রার ভূমিকম্প। এগুলো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এখানে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দিয়ে ভূমিকম্পের শক্তি বোঝানো হয়। এই পদ্ধতির নাম রিক্টার ম্যাগনিটিউড স্কেল। এখন প্রশ্ন হলো, ভূমিকম্পের সময় যখন সবকিছু কাঁপে তখন আলাদা করে কম্পন কিভাবে মাপা হয়? এর জন্য ব্যবহার করা হয় সাইজমোমিটার, ভূমিকম্পের উৎপত্তি স্থল শনাক্তকরণ এবং কিছু গাণিতিক হিসাব। এই ভিডিওতে আমরা সাইজমোমিটার, রিক্টার স্কেল, ভূমিকম্পের উৎস, গভীরতা এবং লিকুইফ্যাকশন ইফেক্ট নিয়ে আলোচনা করব। ভূমিকম্প বিশ্লেষণের প্রথম ধাপ হলো ভূপৃষ্ঠ কতটা কেঁপেছে তা নির্ণয় করা। কিন্তু কাজটি সহজ নয়, কারণ কম্পন মাপার যন্ত্রটিও নিজেই কাঁপে। তাই একটি স্থির রেফারেন্সের সাথে তুলনা করে কম্পনের পরিমাণ নির্ণয় করা হয়। যদি রেফারেন্স ও বস্তু একসাথে সমানভাবে কাঁপে তাহলে কম্পন আলাদা করে ধরা যায় না। ভূমিকম্পের সময়ও এই সমস্যা হয়, যেই কিছুর সাপেক্ষে কম্পন মাপতে চাইব সেটাও সমানভাবে কাঁপে। তাই সাধারণ চিন্তায় ভূমিকম্পের কম্পন নির্ণয় করা সহজ নয়। এই সমস্যার সমাধান হিসেবে বিজ্ঞানীরা ব্যবহার করেন ঝুলন্ত ভারী বস্তু। একটি ভারী বস্তু সুতায় ঝুলিয়ে দিলে উপরের অংশ নড়লেও নিচের বস্তুটি জড়তার কারণে তুলনামূলকভাবে স্থির থাকে। ফলে এই ঝুলন্ত বস্তুর সাপেক্ষে ভূমি কতটা কাঁপছে তা পরিমাপ করা যায়। ঝুলন্ত ভারী বস্তুর নিচে কলমের মতো একটি অংশ থাকে এবং নিচে থাকা কাগজ নির্দিষ্ট গতিতে রোল করে। ভূমিকম্পের সময় কলম স্থির থাকে, কিন্তু কাগজ নড়াচড়া করে। ফলে কাগজে ভূমিকম্পের কম্পনের প্যাটার্ন রেকর্ড হয়। কাগজ স্থির থাকলে সব ডাটা এক জায়গায় জমা হবে, যা কাজে আসে না। কিন্তু কাগজ যদি নির্দিষ্ট গতিতে মুভ করে তাহলে কম্পনের একটি প্যাটার্ন পাওয়া যায়। ঝুলন্ত ভারী বস্তুর সাহায্যে ভূমিকম্পের কম্পন মাপার এই পদ্ধতিই হল সাইজমোমিটার। আধুনিক সাইজমোমিটারও একই নীতিতে কাজ করে, তবে এখন ডাটা ডিজিটালভাবে রেকর্ড হয়। ফলে যন্ত্র আরও বেশি সেন্সিটিভ হয়েছে। এই ডিজিটাল ডাটাকেই বলা হয় সাইজমিক ওয়েভ। এই ওয়েভ থেকেই ভূমিকম্পের সব তথ্য পাওয়া যায়। এপিসেন্টার কোথায়, কত গভীরে ভূমিকম্প হয়েছে এবং মাত্রা কত। তাই রিক্টার স্কেল মাপার আগে এপিসেন্টার নির্ণয় বোঝা জরুরি। ভূমিকম্পে 3 ধরনের ওয়েভ তৈরি হয়: পি ওয়েভ, এস ওয়েভ ও সারফেস ওয়েভ। এর মধ্যে পি ও এস ওয়েভ এপিসেন্টার নির্ণয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পি ওয়েভ সংকোচন প্রসারণের মাধ্যমে চলে এবং এর গতি সবচেয়ে বেশি। এস ওয়েভ পানির ঢেউয়ের মতো চলে এবং পি ওয়েভের চেয়ে ধীর, তবে সারফেস ওয়েভের চেয়ে দ্রুত। তাই সাইজমোমিটারের প্রথম পি ওয়েভ, তারপর এস ওয়েভ এবং শেষে সারফেস ওয়েভ ধরা হয়। পি ও এস ওয়েভের আগমনের সময়ের পার্থক্য থেকেই বোঝা যায় ভূমিকম্প সাইজমোমিটার থেকে কত দূরে হয়েছে। সাইজমোগ্রামে পি ওয়েভ ও এস ওয়েভের স্টার্ট টাইমের ব্যবধানকে বলা হয় ল্যাগ টাইম। এই ল্যাগ টাইম ব্যবহার করে একটি গ্রাফ বা সূত্রের মাধ্যমে ভূমিকম্পের উৎসর দূরত্ব নির্ণয় করা হয়। যেমন 3 মিনিট ল্যাগ টাইম হলে ভূমিকম্পের দূরত্ব হয় 2150 কিলোমিটার। তবে একটি সাইজমোমিটার দিয়ে শুধু দূরত্ব জানা যায়, দিক জানা যায় না। তাই এপিসেন্টার নির্ণয়ের জন্য মিনিমাম 3টি সাইজমোমিটার স্টেশনের ডাটা প্রয়োজন হয়। প্রতিটি স্টেশন থেকে পাওয়া দূরত্ব দিয়ে বৃত্ত আঁকা হলে যে কমন পয়েন্ট পাওয়া যায় সেটাই ভূমিকম্পের প্রকৃত এপিসেন্টার। বাস্তবে নির্ভুলতার জন্য 10 থেকে 12টি স্টেশনের ডাটা ব্যবহার করা হয়, কারণ দূরত্ব মাপার ক্ষেত্রে কিছু ত্রুটি থাকতে পারে। এপিসেন্টার জানা গেলেও ভূমিকম্প কত গভীরে সংঘটিত হয়েছে তা সরাসরি জানা যায় না। গভীরতা নির্ণয়ের জন্য দূরত্ব ও কম্পনের তীব্রতা ব্যবহার করে গাণিতিক ও ত্রিকোণমিতিক হিসাব করা হয়। এবার আসি রিক্টার স্কেলে। 1935 সালে চার্লস রিক্টার ভূমিকম্পের শক্তি মাপার জন্য এই স্কেল প্রস্তাব করেন। প্রথমে ভূমিকম্পের দূরত্ব এবং সাইজমিক ওয়েভের সর্বোচ্চ বিস্তার নির্ণয় করা হয়। এই দুইটি মান নেমোগ্রাম নামের গ্রাফে বসে সংযোগ রেখা টানলে মাঝখান থেকে ভূমিকম্পের রিক্টার ম্যাগনিটিউড পাওয়া যায়। যেমন আমাদের উদাহরণে ম্যাগনিটিউড প্রায় 5। রিক্টার স্কেলে প্রতি 1 ইউনিট বৃদ্ধি মানে ভূমিকম্পের তরঙ্গ 10 গুণ বেশি শক্তিশালী হয়, তবে নির্গত শক্তির হিসাবে তা প্রায় 32 গুণ। বর্তমানে বড় ভূমিকম্পের ক্ষেত্রে রিক্টার স্কেলের বদলে মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল ব্যবহার করা হয়, কারণ এটি মোট নির্গত শক্তির উপর ভিত্তি করে হিসাব করে এবং বেশি নির্ভুল। ভূমিকম্পের সময় 3 দিকের কম্পন মাপতে সাইজমোগ্রাফ 3টি রেকর্ড তৈরি করে: উপর নিচ, উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম। পি ওয়েভ প্রথমে আসে এবং মূলত উপর নিচ কম্পন তৈরি করে। এরপর এস ওয়েভ এবং শেষে সারফেস ওয়েভ আসে, যেগুলো সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ঘটায়। ভূমিকম্প সম্পর্কে জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হল সাইজমোগ্রাম। যত নিখুঁতভাবে এটি রেকর্ড করা যায় ভূমিকম্প বিশ্লেষণ ততই নির্ভুল হয়।
সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের সময় নদী তীর ও উপকূলীয় অঞ্চলে লিকুইফেকশন ইফেক্ট দেখা যায়, যেখানে মাটি তরলের মতো আচরণ করে, ভারী বস্তু ডুবে যায় এবং হালকা বস্তু উপরে উঠে আসে। ভূমিকম্পের সময় ভেজা বালু কম্পনের কারণে তরলের মতো আচরণ করে, একেই বলা হয় লিকুইফেকশন। তবে কম্পন থেমে গেলে মাটি আবার শক্ত হয়ে যায়, ফলে যে বস্তু নিচে ডুবে যায় বা উপরে উঠে আসে তা সেই অবস্থাতেই মাটির সাথে আটকে যায়। 2011 সালে নিউজিল্যান্ডে 6.3 মাত্রার ভূমিকম্পের পর এমন লিকুইফেকশনের বাস্তব উদাহরণ দেখা যায়। ভূমিকম্প খুবই অল্প সময়ের একটি দুর্যোগ এবং আগে থেকে নির্দিষ্ট করে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তবে সাইজমোমিটার ও গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ভূমিকম্পের প্রকৃতি ও ঝুঁকিপূর্ণ অঞ্চল সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই জ্ঞানই মানুষকে আগাম প্রস্তুতির সুযোগ দেয়, যার সবচেয়ে ভালো উদাহরণ জাপান। বাংলাদেশও ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে, কিন্তু আমাদের প্রস্তুতি কতটা সেটা নিয়েই প্রশ্ন করা দরকার।